বারবার কতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, তোমরা এত দেরি করলে যে আমাদের এক্ষুনি কাজটা শুরু করতে হবে। আর বলো কেন, মেয়েদের তো কাজই শেষ হয় না। বাপ্পা, হ্যাঁ বাবা। গাড়ি থেকে দই মিষ্টি সন্দেশ টন্দেশ সব নামিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওই তো ড্রাইভার নিয়ে আসছে। পায়েল, হ্যাঁ পায়েল, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো না। বলছিলাম যে সব ব্যাপারটা তো খুব তাড়াতাড়ি করে হয়ে গেল। আমরা আমরা তেমন প্রস্তুত ছিলাম না, সেই জন্য কিছুই করে উঠতে পারলাম না। ওর গয়না টয়নাগুলো না পরে আমরা। কেন এসব ভাবছো তুমি? তুতুল আমার জীবনের সব থেকে বড় অলংকার, একদম এসব বলবে না। বলছিলাম ভাবি, ওর বাবা সম্প্রদান করবেন তো? ওর বাবাকে দেখছি না তো, এখনো এলেন না তো। বাবা আসেনি মানে? সে তো ভোর থেকেই এখানে। কি ওর থেকে এখানে? কই না তো। না মানে? দাঁড়াও, আমি ঠাকুরমশাইকে ডাকছি। ঠাকুরমশাই, হ্যাঁ বলুন বৌদি। বলছি এই বিয়ের ব্যাপারে হ্যাঁ আমরা ছাড়া সকাল থেকে অন্য কাউকে এখানে দেখেছেন? কই না তো। ঠিক আছে, যান। সর্বনাশ, তাহলে বলে ভাইয়া গেল কোথায়? তার মানে উনি আমাদের অ্যাকসেপ্ট করে নিতে পারেননি। আমরা ভেবেছিলাম উনি বোধহয় আমাদের তুতুল, তুতুল কাঁদে না শোনা। আজকের দিনে কাকামণি এখানে আসবে না, এমনটা যে হতেই পারে না বোন। কাঁদে না লক্ষ্মী মেয়ে, চুপ কর। বলে বাবা গেল কোথায়? নেই কেন এখানে? আমি তো চিরটা কালের জন্য বড় হয়ে যাব, একটা দিনের জন্য পচা মেয়েটার মুখ দেখতে পারলো না বাবা। একটা দিনের জন্য আমাকে এসে আশীর্বাদ পর্যন্ত করতে পারলো না। নমস্কার নমস্কার নমস্কার। কিন্তু আর কথা বলার সময় নেই, মানে ঠাকুরমশাই খুব তাড়া দিচ্ছেন, মানে এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না, মেয়েকে বিয়ের পিড়িতে বসাতেই হবে। এ কি রে, শুভদিন, কাঁদছিস কেন? বাবা আসেনি বলে কাঁদছে। বাবা আসেনি তো কি হয়েছে? তুতুল জেঠু তো আছে, তুমি যাও ধুতি চাদরটা পরে নাও, সম্প্রদান করতে হবে তো। কি বলছো তুমি? কিন্তু কোনো কিন্তু নেই, আপনি কন্যা সম্প্রদান করবেন, আমি বলছি। তুতুল মা, দেবরাজ, কি ব্যাপার? তোমার এরকম চেহারা হয়েছে কেন? কোথা থেকে আসছো? বাবা, বাবা, এই
ওই সকালের ফ্লাইটে একটু এলাহাবাদ গিয়েছিলাম। এলাহাবাদ? হ্যাঁ, ওই অঙ্কিতার গয়নাগাঠিগুলো বেনারসি আর কয়েকটা টুকিটাকি জিনিস ওখানে ছিল কি না, তো সেগুলো একটু আনতে গিয়েছিলাম আর কি। ভাইয়া ভাইয়া চোখ মুখে রেখে চেহারা হয়েছে তোমার, তুমি এগুলো আনতে অত দূরে? ওই সকালে ওখানে গিয়ে ওই ঘন্টাখানেকের মধ্যে সব মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার পরের ফ্লাইটেই ফেরত আসতে হয়েছে, তো মানে জল টল খাওয়ার সময় পর্যন্ত পাইনি। আর তাছাড়া আজকে আমার মেয়ের বিয়ে, আমি নিজের হাতে ওকে সম্প্রদান করব। আজকে কি আমার খাওয়া দাওয়া করলে চলে? হ্যাঁ, এই কিরে, শোন শোন শোন, কাঁদছিস কেন? আরে পাগলি মেয়ে, আরে কাঁদছিস কেন? কি কি ভেবেছিলি তুই? হ্যাঁ, কি ভেবেছিলি তোর পাপা তোকে আজকে ফাঁকি দিয়েছে? হ্যাঁ না, আর আমি জীবনে কখনো কোনোদিন তোকে ফাঁকি দেবো না। আমি কি ভাবছিলাম জানিস, যদি আবার সেই প্রথম থেকে সব দিনগুলো আবার যদি ফেরত পেয়ে আসে তো কোনো রকমে, তা বড় ভালো হতো বল। হ্যাঁ, না না না, এখন সব কান্না কেঁদে ফেলে চলবে না, অনেক সময় আছে। এখন পিতৃ কর্তব্য সম্পাদন করতে হবে, সম্পাদন করতে হবে। তো চট করে ধুতি আর উত্তরীটা পরে চলে আসবেন। চল আসুন, চল চল। তোমার বৌমা এবং শেখর দুজনেরই মোবাইল সুইচ অফ বলছে। দুজনই সুইচ অফ করে রেখেছে কেন ফোনটা, সেটাই তো বুঝতে পারছি না। আর এত রাত হয়ে গেল, হসপিটালে ওরা কি করছে? দাদা, আমি একবার অংশুকে পাঠাবো হসপিটালে খবর নিতে। কেন কেন যাবে হসপিটালে? আর আয়ুষ তো সকলের সামনে পরিষ্কার করে আমাদের বলে দিয়েছে আমরা যেন হসপিটাল না যাই। তারপরেও হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। তাছাড়া জয়া কি কচি খুকি, সে যা করছে ইচ্ছে করে করছে। আসলে সারা দিন রাত হসপিটালে থাকার নাম করে সে চলে যাচ্ছে ওই দেবরাজদের বাড়িতে। দেবরাজকে তার পরিবারের লোকদের খুশি করতে দেবরাজের মেয়েটাকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছে। এতে তার নিজেরও স্বার্থ আছে। তার নষ্টামি করার সুযোগের জন্য সে আমার ছেলের জীবনটাকে নিজের হাতে করে শেষ করে দিচ্ছে। দীপ, অনেক কথা বলেছো, এবার থামো। আমার এক এক সময় মনে হয় বৌমাকে তুমি একেবারেই চিনতে পারোনি। যদি চিনতে পারতে তাহলে সব সময় সকলের সামনে এত অপমান তুমি করতে পারতে না। দীপ, হসপিটালে ফোন করেছিলাম আজ আয়ুষ কেমন আছে সেটা জানার জন্য। হসপিটাল থেকে তো একটা অদ্ভুত কথা বললেন। কি? হসপিটাল থেকে বললো আয়ুষকে নাকি আজকে দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে। চোখের তারা